দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পাঠালে ল্যান্ডিং চার্জ আদায়ের দাবি ভারতীয় ব্যবসায়ীদের। বিদ্বেষমূলক বলছেন বিশ্লেষকরা। ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার দাবি বিকেএমইএর। পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও কাটছে না সঞ্চালন লাইনের দুর্বলতা। পায়রা থেকেও শিক্ষা নেয়নি রূপপুর। কয়লা আইনে রেকর্ড মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের 1 বছরে এসেছে 15 লাখ মেট্রিক টনের বেশি। চাঁদপুরে 46 কোটি টাকার দৃষ্টিনন্দন সেতু চালু হয়নি 7 বছরেও। সংযোগ সড়ক না করায় ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার, ক্ষুব্ধ দুপারের মানুষ। আশ্বাসে আটকে কর্তৃপক্ষ। এবং লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন, ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষিরা। 400 কোটি টাকা আয়ের আশা কৃষি বিভাগের। অঞ্চল ভিত্তিক প্রক্রিয়াজাত কারখানা গড়ে তোলার তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্য পাঠালে আদায় করতে হবে ল্যান্ডিং চার্জ। ভারতীয় ব্যবসায়ীদের দাবিকে বিদ্বেষমূলক ও অযৌক্তিক বলছেন স্বয়ং দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা। বাজার দখলে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার দাবি তুলেছে বিকেএমইএ। দীর্ঘমেয়াদী সমাধানে ঢাকা চট্টগ্রাম থেকে কার্গো বিমান সেবা সহজ ও সাশ্রয়ী করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের পণ্য ইউরোপ আমেরিকায় পাঠাতে বর্তমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এতটাই বেশি ব্যবহার করছে যে সেখানে জায়গা পেতে ভারতীয়রাই হিমশিম খাচ্ছেন। এমনকি জায়গা পেতে করতে হচ্ছে বাড়তি ব্যয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে দিল্লি বিমানবন্দর ব্যবহারে বাংলাদেশি পণ্যের ওপর ল্যান্ডিং চার্জ আরোপে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন FIEO। এমনকি দিল্লি হয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও দাবি তুলেছে দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল AEPC। যদিও ভারতীয় ব্যবসায়ীদের এমন দাবিকে অযৌক্তিক আর প্রতিযোগিতামূলক ব্যবসায়িক আচরণের পরিপন্থী হিসেবে চিহ্নিত করছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা। কথা হচ্ছে, আপত্তি থাকার কোনো কারণ নেই। কার্গো ফ্লাইট যত আসবে সেই ফ্লাইটের জন্য একটা ট্যাক্স পাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাট মিনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এমনকি যত এক্সপোর্ট হবে ভারতের মাধ্যমে ভারত সরকার তত ডিউটিও পাবে। দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি কতটা বেড়েছে সেই তুলনামূলক চিত্র তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য গেছে 5000 মেট্রিক টন। সেখানে চলতি বছরের মার্চ পর্যন্ত 3 মাসেই গেছে 8000 মেট্রিক টন। নিয়ম মেনে এই বিমানবন্দর ব্যবহার করার পরও কেন ভারতীয় ব্যবসায়ীদের বিদ্বেষপূর্ণ দাবি রপ্তানি বাজারে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে দেশের শীর্ষ রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। দিল্লি বন্দর হয়ে ব্যবহারের যে ইস্যুটা তারা এখন করতে চাচ্ছে, এখানে হয়তো তাদের এই বক্তব্যের পিছনে কোনো ইন্টেনশন আছে। আমার মনে হয় বিষয়টা খতিয়ে দেখা দরকার। কিন্তু ঢাকা ছেড়ে কেন দিল্লির দিকে ঝুঁকছেন বাংলাদেশি রপ্তানিকারকরা? C&F এজেন্টদের তথ্য বলছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে লোহিত সাগর অনিরাপদ হয়ে ওঠার সঙ্গে রয়েছে কম খরচে পণ্য পাঠানোর সুযোগ। ঢাকা থেকে সরাসরি ইউরোপের কোনো দেশে 1 কেজি কোনো পণ্য পাঠাতে 3 থেকে 4 মাস আগে খরচ পড়তো $2.30 থেকে $2.80। গেল ঈদের আগে তা বেড়ে $5.50 ঠেকার পর বর্তমানে নেমেছে $4.30 থেকে $5.20। অথচ বর্তমানে দিল্লি বিমানবন্দর হয়ে একই গন্তব্যে পণ্য পৌঁছাতে খরচ পড়ছে $3.60 থেকে $4.20। আর ট্রাকে করে দিল্লি বিমানবন্দর পর্যন্ত পণ্য পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়ছে 6 সেন্ট, অর্থাৎ 10 সেন্টের কম ব্যয়ে বেঁচে যাচ্ছে $1 করে। এই অবস্থায় বাড়ন্ত বাজার বাণিজ্য বিবেচনায় বিশ্বের বড় বড় এয়ারলাইন্সের কার্গো বিমান যেন সরাসরি বাংলাদেশে আসে, সরকারকে সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ পোশাক খাত বিশ্লেষকদের। ব্যবসাটা তো আমাদের করতেই হবে। ভারত তো আমাদের এই অ্যাপারেল বিজনেসে আমাদের কম্পিটিটর। তো সেই জায়গায় আমাদের এই সক্ষমতাটা নিজেদেরই থাকা উচিত এবং এই সক্ষমতাটা আমাদের নিজেদেরই বাড়ানো উচিত। বাজার ধরতে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর কার্গো সক্ষমতা বাড়ানোরও সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। একতরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাব প্রহসন বলছেন নদী অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে বিলম্বিত করবে। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
চায়না সেখানে ডোনেট করার জন্য প্রস্তুত আছে, তবে তাদের লোনটা একটু হার্ড মনে হয়। এই জন্য চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়ারডি এটা পরিকল্পনা আছে, ইয়ারডি খুঁজতেছে। সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন, চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। তারই প্রমাণ মিলল গত 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা। তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা। হুমকিতে পড়েছে কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। তারা মনে করেন, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া। তা না হলে এমন প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনাকে শুধু বিলম্বিত করবে। যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা? এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন। আগে পানি ছেড়ে দেবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয়, সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূ রাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না এবং আমরা চাই না। আমরা চাই এর বাস্তবায়ন। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা পরিদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও দুর্বল সঞ্চালন লাইনের কারণে মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ। অলস বসিয়ে রেখে পায়রায় শত শত কোটি টাকা ক্ষতির পর মাতারবাড়িরও একই পরিণতি। স্বপ্নের রূপপুরের সঞ্চালন অবকাঠামো কাজের অগ্রগতি নিয়েও রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, তদারকির অভাবে সমান তালে প্রস্তুত হচ্ছে না সঞ্চালন লাইন। আগামী বছরের শেষ নাগাদ সংকট কাটিয়ে ওঠার আশা প্রতিমন্ত্রীর। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে যেসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে তার মধ্যে সবচেয়ে বড় 1320 মেগাওয়াট ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। 2020 সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে এলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় অলস বসিয়ে রাখতে হয় 2 বছর সময়। আর এতে রাষ্ট্রের গচ্ছাদায় প্রতি মাসে শত কোটি টাকার বেশি। তবে সেখান থেকে যে বিদ্যুৎ বিভাগ শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আরেক বৃহৎ কেন্দ্র মাতারবাড়ি। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে, ওই ট্রান্সফরমার বসাইলে ওটা হয়ে যায়। সংশয় আর শঙ্কা স্বপ্নের রূপপুরের বেলায়ও। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছর পরীক্ষামূলক আর আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে আসার কথা থাকলেও বিশেষায়িত সঞ্চালন অবকাঠামো সমানতালে প্রস্তুত হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। এখন আমরা অনবোর্ড, যে স্থিরতাটা ছিল, ধীরগতি ছিল, এখন তা নাই। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। বিদ্যুৎ খাতের এই সমন্বয়হীনতাকে সুশাসন আর তদারকির অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইন্ডিভিজুয়াল ওনারশিপে, লিডারশিপে এগুলো হচ্ছে। কেউ পিছিয়ে যাচ্ছে, তা কেন পিছিয়ে যাচ্ছে তার জন্য যে আরেকজন আটকে যাচ্ছে সেটা নিয়ে কেউ কোনো জবাবদিহিতা করছে না, তাকে ধরাধরি ঠেলাঠেলিও করছে না। বিদ্যমান অন্যান্য কেন্দ্র থেকেও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় বাধা মনে করা হয় সঞ্চালন অবকাঠামোর দুর্বলতা। সঞ্চালন সীমাবদ্ধতা যেমন ভুগিয়েছে পায়রার মতো বড় আকারের বিদ্যুৎ কেন্দ্রকে, ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আরেকটি বড় প্রকল্প মাতারবাড়ির বেলায়ও। এখন স্বপ্নের পারমাণবিক প্রকল্প রূপপুরের বেলায় কি দাঁড়ায় পরিণতি, সেটি নিয়েও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার। এক বছরে 15.5 লাখ মেট্রিক টনের বেশি কয়লা এনে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রেকর্ড করেছে। পাশাপাশি স্থায়ী বন্দর হওয়ার আগেই মাতারবাড়ির অস্থায়ী জেটিতে 155টি জাহাজ ভিড়িয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। আর এ সময় শুল্ক আদায় হয়েছে প্রায় 15 কোটি টাকা। শাখাত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বলতে এখনো তেমন কোনো স্থাপনা গড়ে ওঠেনি কক্সবাজার জেলার মহেশখালীর সাগর ঘেঁষা এই ইউনিয়নটিতে। জেটি কিংবা কন্টেনার ইয়ার্ড তো অনেক দূরের কথা, শুধুমাত্র বন্দর এলাকার পাশে গড়ে ওঠা কয়লাভিত্তিক 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে কয়েক মাস হলো, আর তাতেই একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে।
2023 সালের 25 এপ্রিল থেকে শুরু হয় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লাবাহী জাহাজ বেরানোর কার্যক্রম। গত এক বছরে কয়লাবাহী 24টি বিশাল আকৃতির জাহাজের পাশাপাশি ভিড়েছে যন্ত্রবাহী আরও 131টি ছোট জাহাজ। চলতি বছরের এপ্রিল মাসে ভিড়েছে 4টি কয়লাবাহী জাহাজ। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাইলট চার্জ, টাক চার্জ এবং রিভার ডিউ সহ শুল্ক আদায় করেছে 14 কোটি টাকার বেশি। যতই জাহাজ আসবে ততই আমাদের বন্দরের চার্জ আমরা পাবো এবং বন্দরের ইনকামের সাথে সেটা যোগ হবে। বন্দরের নিজস্ব টার্মিনাল কিংবা জেটি না হলেও আপাতত বিদ্যুৎ কেন্দ্রের জেটিতেই ভেড়ানো হচ্ছে কয়লাবাহী সবগুলো জাহাজ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে মাত্র 2 থেকে 3 দিনেই জাহাজের কয়লা চলে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে। এখন মতো টার্মিনাল আমরা তৈরি করতে পারিনি। যখন আমরা এখানে পোর্ট ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করে ফেলবো তখন এখানে হাজার হাজার জাহাজ আসবে। যে কোনো আকৃতি কিংবা গভীরতার জাহাজ বেরানোর জন্য অন্তত 16 মিটার গভীর এবং 3.5 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। মাতারবাড়ি বন্দরে অন্তত 8000 কন্টেনার নিয়ে 14 মিটার গভীরতা জাহাজ অনায়াসেই প্রবেশ করতে পারবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে চলছে 3 দিনব্যাপী ইউএস ট্রেড শো। এতে অংশ নিয়েছে দেশি বিদেশি 44টি কোম্পানি। 29তম এই বাণিজ্য প্রদর্শনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফ হোসেন, যাচ্ছি তার কাছে। বাংলাদেশে মার্কিন পণ্য, সেবা এবং দ্বিপাক্ষিক যে বাণিজ্য সম্পর্ক সেটি দৃঢ় করার লক্ষ্যে প্রতি বছরই আসলে ঢাকায় আয়োজন করা হয় ইউএস ট্রেড শো। তারই ধারাবাহিকতায় 29তম বারের মতো আয়োজন করা হয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ইউএস ট্রেড শো, যেটি গত বৃহস্পতিবার শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এই প্রদর্শনের উদ্বোধন করেন এবং আজকে তৃতীয় দিনের মতো চলছে, অর্থাৎ শেষ দিনের এই প্রদর্শনী চলছে, যেখানে আমরা দেখছি সকাল থেকেই ক্রেতা এবং দর্শনার্থীরা কিন্তু ভিড় করছেন। যদিও সকাল নাগাদ একটু ভিড় কম, তবে বিকেল নাগাদ কিন্তু প্রতিদিন আমরা দেখেছি যে ক্রেতারা ভিড় করছেন, বিভিন্ন পণ্যগুলো দেখছেন। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন কোম্পানির যে পণ্যগুলো বলা হচ্ছে যে এখানে 44টি প্রতিষ্ঠান তাদের 77টি স্টলে 100টিরই বেশি আমেরিকান পণ্য প্রদর্শন করছে এবং সেগুলো দর্শনার্থীরা দেখছেন এবং অনেক স্টল থেকে তারা কিনতেও পারছেন। মূলত 1992 সালে শুরু হওয়া এই প্রদর্শনীটি বর্তমানে বাংলাদেশের প্রধান একটি বার্ষিক বাণিজ্য প্রদর্শন হিসেবে পরিণত হয়েছে এবং আমরা দেখছি এবং আয়োজকরা বলছেন যে এটি আসলে বাংলাদেশের সাথে আমেরিকান যে বাণিজ্য সম্পর্ক সেটি আরও দৃঢ় করবে। এই ছিল আমার কাছে থাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ইউএস ট্রেড শোর সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ইউএস ট্রেড শোতে। রংপুরের শ্যামাসুন্দরী খাল পরিষ্কার অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, এই যে রংপুর নগরী যে 15.8 কিলোমিটার যে শ্যামাসুন্দরী খাল, এই শ্যামাসুন্দরী খালকে ঘিরে কিন্তু রংপুর নগরীর অনেক দুর্ভোগ পোহাতে হয়। সেই শ্যামাসুন্দরী খালকে আজকে পরিষ্কার যে পরিচ্ছন্নর কাজ সেটা কিন্তু হাতে নিয়েছে বিডি ক্লিন। আমরা দেখেছি যে সকালবেলা রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন নগরীর, তারা কিন্তু এই কার্যক্রমের বিডি ক্লিনকে সাথে নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপরই কিন্তু সেখানে শপথ বাক্য পাঠ করানো হয়। এরপরই রংপুর সিটি কর্পোরেশনের যে ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল সেটা পরিষ্কার পরিচ্ছন্নের কার্যক্রম শুরু করে বিডি ক্লিন। তা আজকে আমরা প্রথমেই দেখেছি যে নগরীর যে চেকপোস্ট রয়েছে সেখান থেকেই তারা এই কার্যক্রমের সূচনা করে। এই বিডি ক্লিনের পক্ষ থেকে প্রায় 1000 জন সদস্য কিন্তু এই শ্যামাসুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতেছে। আমরা এর আগে কিন্তু আমরা রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেছি,
তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন, আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে এই বিডি গ্লেনারের পক্ষ থেকে যে এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম যদি আজকে পরিচালনা করা হয়, এরপর থেকেও কিন্তু আপনাদের এরপরে কি পরিচালনা কার্যক্রম রয়েছে। তিনি বলেছেন যে আসলে এই নগরীকে সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই নগরবাসীকে এগিয়ে আসতে হবে এবং রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই শ্যামাসুন্দরী খালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু জোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা এর আগেও কিন্তু দেখেছি 2010, 11, 12 সালে এই রংপুর শ্যামাসুন্দরী খালকে ঘিরে কয়েক কোটি টাকা কিন্তু খরচ করা হলেও কিন্তু এই নগরীর যে এই শ্যামাসুন্দরী খাল মূল যে আকর্ষণ সেটা কিন্তু একেবারে ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। এরপরে পরে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি শ্যামাসুন্দরী খালের যে যত নগরীর যত ময়লা আবর্জনা এবং নগরীর যত উচ্ছিষ্ট ময়লা সব কিন্তু এই নগরের যে শ্যামাসুন্দরী খাল সেখানে কিন্তু ফেলা হয়। কিন্তু নগরবাসী আসলে অনেকটা দুর্ভোগে, মশা থেকে শুরু করে বিভিন্ন ময়লা আবর্জনার কারণে একেবারে এই শ্যামাসুন্দরী খালকে ঘিরে দুর্ভোগ পোহায়। সব মিলে যদি বলি, রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই বিডি গ্লেনারের পক্ষ থেকে কিন্তু আছে এই 1000 কর্মী এই শ্যামাসুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্নের কার্যক্রম হাতে নিয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। লক্ষ্মীপুরে এবার সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। মাঠে সয়াবিন কাটতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে সয়াবিন থেকে প্রায় 400 কোটি টাকা আয়ের আশা কৃষি বিভাগের। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সয়াবিনের ক্ষেত, প্রতিটি গাছেই ভরপুর ফলন। দেশের প্রায় 75% সয়াবিন লক্ষ্মীপুরে উৎপাদিত হয়। উৎপাদনের খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিন দিন সয়াবিন চাষাবাদে ঝুঁকছেন চাষিরা। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ বপন ও সময়মতো সুষম সার ব্যবহার করায় এবার সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ভালো থাকার কারণে আমাদের এদিকে সয়াবিনগুলো খুব ভালো হয়েছে। অন্যান্য বছর ফলন এবার ভালো হয়েছে। এখন একর প্রতি ধরেন 30-35 মণ হয়। গত বছরের চেয়েও ফলন ও বাজার দর ভালো থাকায় খুশি চাষিরা। এই অঞ্চলে সয়াবিন ভিত্তিক প্রক্রিয়াজাত কারখানা গড়ে তোলা গেলে বাজার দর আরো ভালো হবে বলে মনে করেন তারা। এবার সয়াবিনের দামও ভালো, কারণ সয়াবিনের দাম ভালো হওয়ার কারণে সয়াবিনের গুণগত মানটাও এবার ভালো। সয়াবিনের যে আবহাওয়ার কারণে সয়াবিন ভালো হয়েছে। সয়াবিনের উপর যদি একটা শিল্প কলকারখানা হইতো বা বিভিন্ন প্রযুক্তিতে নেওয়ার জন্য, তাহলে আমাদের উৎপাদনটা আরও কাজে লাগাইতে পারতাম আর আমাদের এলাকার বেকারত্বটা দূরত্ব হইতো। কৃষি বিভাগ জানায় সয়াবিনের ভালো জাত কৃষকদের মাঝে সরবরাহ করায় আগের চেয়ে আবাদ অনেক বৃদ্ধি পাচ্ছে। সয়াবিন নিয়ে যদি আমরা শিল্প কারখানা বা শিল্পক্ষেত্রে যদি ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে হয়তো আমাদের আমদানি নির্ভরটা কমে আসবে। তো সরকারের একটা অর্থ সাশ্রয় হবে এখানে। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 39,640 হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 85,040 মেট্রিক টন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। নওগাঁয় আমের ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে। 22 মে থেকে গুটি এবং 30 মে গোপালভোগ আম নামানো শুরু হবে। বিস্তারিত জানাতে সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আম নামানোর ক্ষেত্রে একটি ক্যালেন্ডার নির্ধারণ করা হয়ে থাকে। এবার ওই ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে থেকে প্রথম পর্যায়ে গুটি আম নামানোর একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপরে সুস্বাদু যে আমগুলো রয়েছে, গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত, এই আমগুলো নামানো হবে আগামী 30 মে থেকে। অর্থাৎ 30 মের পর থেকে ভোক্তা পর্যায়ে সুস্বাদু জাতের আমগুলো কিন্তু এবার বাজারজাত করার ক্ষেত্রে যে সময়সীমা দেওয়া হয়েছে, এই সময়সীমায় বাজারজাত করার শেষ সময়ের যে বাগানগুলো রয়েছে প্রস্তুতি নিচ্ছেন। এবং এবার কিন্তু কিছুটা বিলম্বিত হয়েছে আমের মুকুল আসা, ফলে কিছুটা বিলম্বেই কিন্তু আম নামানোর একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বা স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে শেষ মুহূর্তে যে বাগানগুলো থেকে একটা তদারকি করছেন সুস্বাদু জাতের আম যাতে ভোক্তা পর্যায়ে একটি পরিপক্ক আম খাওয়ানো যেতে পারে, ভোক্তার কাছে যেতে পারে, এই লক্ষ্যে কিন্তু তারা তদারকিটা অব্যাহত রেখেছেন। এবার কিন্তু জেলায় আমরা যে কৃষি বিভাগের পরিসংখ্যান দেখছিলাম যে প্রায় 31,500 হেক্টর জমি থেকে এবার প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম নামানোর বা আম পাওয়ার একটা স্বপ্ন দেখা হচ্ছে। এই জেলায় প্রায় 23 জাতের আম উৎপাদন হচ্ছে এবং বিগত কয়েক বছরে কিন্তু আমের যে উৎপাদন ব্যবস্থা তা কিন্তু অনেকটাই বেড়েছে এবং এই জেলায় আমের বাজারজাত ক্রমান্বয়ে বৃদ্ধি হওয়ার পিছনে আমের একটি ভালো বাজার দর পাচ্ছেন এবং আমের যে এখানকার যে পরিবেশ বা আম বাগান গড়ে তোলার ক্ষেত্রে অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে আসছেন। এর কারণে কিন্তু আমের এই প্রসার ঘটছে। এবার যদিও কিছুটা শেষ সময় প্রাকৃতিক বৈরী আবহাওয়া ছিল, এই আবহাওয়ার মাঝেও কিন্তু এখন পর্যন্ত যে সুস্বাদু আমগুলোর মধ্যে ল্যাংড়া, গোপালভোগ, বাড়িফোর, রূপালী আম অত্যন্ত সুস্বাদু আম বলা হয়ে থাকে। এই আমগুলো কিন্তু বাগানে এই মুহূর্তে আসলে পরিপক্কতার অপেক্ষায় রয়েছে। তো ভোক্তা পর্যায়ে আমটা আসলে আর কয়েকদিন পর আসবে এমন একটি স্বপ্ন দেখছে এখানকার বাগান মালিকরা। এই ছিল নওগাঁর সার্বিক আমের খোঁজ খবর আমার কাছে।
সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। ফর ট্রান্সফর্মিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ, যা আরও ভালো একটা আমি মনে করি যে বিষয়বস্তু গ্রহণ করেছেন আপনারা, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ আমাদের দেশ, স্বাধীন দেশ, যার নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমি আজ তার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন এই বাঙালি জাতির জন্য, বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, যে সেই 30 লক্ষ শহীদের প্রতি। আমাদের নির্যাতিত 2 লাখ মা বোনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়বেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন। মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পেয়েছিলেন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে কারেন্সি নোট নেই, রিজার্ভ মানি ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি, তারপর সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশ আর অনগ্রসর একটি জাতি, ক্ষুধা দারিদ্র শোষণ বঞ্চনায় ক্লিষ্ট, শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই এই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন এবং পরিকল্পনা নিয়েছিলেন উন্নত বাংলাদেশ গড়ে তোলার। দুর্ভাগ্য আমাদের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং তার নবপরিণীতা বধূ সুলতানা কামালকে, আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং তার নবপরিণীতা বধূ পারভিন জামাল রোজিকে, আমার ছোট্ট ভাইটি যার বয়স ছিল মাত্র 10 বছর, তাকেও ঘাতকরা রেহাই দেয়নি, নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন, তাকেও হত্যা করেছে। একই সাথে শেখ ফজলুল হক মনি যুব নেতা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল এ সময়ের বাণিজ্যের সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ মৌটুসী। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।